আজকে আমরা বাংলা প্রথম পত্র বিলাসী যে গল্পটি আছে সেই গল্প নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই বিষয়টা আমাকে একটু কমেন্ট করে জানাবা। আর তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা সেটাও একটু আমাকে জানাই দিবা, ঠিক আছে? সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা জয়েন হয়ে গেছো কিনা। আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে কিন্তু তোমাদের বলছি যে ক্লাস শুরু হবে। আচ্ছা, তোমরা সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও। যারাই জয়েন হবা জয়েন হওয়ার পর একটু কমেন্ট করে জানাইতে হবে, ঠিক আছে? আজকে আমরা বিলাসী গল্পের যতটুকু আছে এবং সবকিছুই শেষ করার চেষ্টা করব। সুতরাং তোমরা সবাই ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা। সাবিকুন নাহার যারা জয়েন হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আরো যারা জয়েন হচ্ছে একটু কষ্ট করে আমাকে কষ্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই জিনিসটা একটু বলবা যে সাউন্ড ক্লিয়ার আছে এবং সবকিছু দেখতে পাচ্ছ কিনা এটাও একটু কমেন্ট করে জানাই দাও, দ্রুত জানাইতে হবে, ঠিক আছে? তো সবাই জয়েন হবা আশা করি এবং ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। তো আজকে আমরা বিলাসী গল্পের সবকিছুই শেষ করার চেষ্টা করব। আজকে আমরা বিলাসী গল্পটি বলবো এবং এই যে বিলাসী গল্প, এই বিলাসী গল্প থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এটা হ্যাঁ, ঠিক আছে। অনেকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, এই কারণে হয়তো বা ক্লাসে আসতেছো না বা ক্লাসে আসো না, তারপরেও চেষ্টা করবা ক্লাসে থাকার, ঠিক আছে? এরপর রিয়া কি ঈশানুল হক ওয়ালাইকুম আসসালাম। আরো যারা আছে একটু কষ্ট করে দ্রুত জয়েন হয়ে যাও। আজকে আমরা কি বলবো? বিলাসী। বিলাসী গল্পটা মূলত একটা প্রেম কাহিনী বললেও আমরা বলতে পারি। বিলাসী গল্পটা দুইটা ভাগে ভাগ করা আছে। একটা সবাই আগে জেনে নাও, যারাই ক্লাসে জয়েন হবে তারাই একটু কমেন্ট করে জানবা। বিলাসী গল্পটা মূলত দুইটা ভাগে ভাগ করা। একটা প্রেম কাহিনী, আর 2 নাম্বারটা সমাজ ব্যবস্থা। এই দুইটা বিষয়ের উপরে বেস করেই আমাদের কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বিলাসী গল্পটি লিখেছেন। এই বিলাসী গল্পের দুইটা বিষয় কি কি? একটা প্রেম কাহিনী। প্রেম কাহিনী কেন বললাম? কারণ আমরা বিলাসী গল্পে দুইটা চরিত্র, অনেকেই বিলাসী গল্প পড়েছো, যারা পড়ো নাই তাদের উদ্দেশ্য করে বলতেছি। প্রেম কাহিনী বলার কারণ বিলাসী গল্পে দুইটা চরিত্র আছে। এই যে বিলাসী, এ একটা চরিত্র, আরেকটা এই বিলাসী চরিত্রটা মেয়ে চরিত্র। বিলাসী চরিত্রটা মেয়ে চরিত্র। আর আরেকজন চরিত্র আছে, সেটা মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় এবং বিলাসী, এই দুইটা চরিত্রের একটা প্রেম কাহিনী বা মিলবন্ধন এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? এই জন্য এটাকে এক ধরনের প্রেম কাহিনী বলা হয়। এবং সেই সাথে সাথে তোমাদের জেনে রাখা উচিত, এইখানে মৃত্যুঞ্জয় এবং মেয়ে যেটা আছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়, এই দুইজনের প্রেম কাহিনীর একটা গোড়াপত্তন এইখানে ঘটে। এবং মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে বিলাসীও সেই দুঃখ সহ্য করতে না পেরে বিষ পান করে, আমি আবারও বলছি, বিষ পান করে মারা যান। এই কারণে এটা একটা প্রেম কাহিনী। আর একটা সমাজের ব্যবস্থা বা সমাজের যে নিচু মনের মানুষদের বসবাস, সেই বিষয়টা এখানে পাওয়া যায়। সেই বিষয়টা কি? মৃত্যুঞ্জয় উচ্চ বংশীয় একজন ছেলে। মৃত্যুঞ্জয় কি? উচ্চ বংশীয়। আমাদের যে সমাজের বংশ পরম্পরা আছে, চৌধুরী বংশ, খান বংশ, বাহাদুর বংশ, আবার কিছু ছোট জাত আছে, ছোট বংশ, এইগুলো নিয়ে আমরা চিন্তা করি। তো মৃত্যুঞ্জয় সেই ক্ষেত্রে একটা বিলাসী বড় বা উচ্চ বংশীয় ছেলে। আর বিলাসী একটা বেদে মেয়ে। বিলাসী কি মেয়ে? বেদে মেয়ে, অর্থাৎ যারা সাপ নিয়ে খেলা করে বা সাপুরের কাজ করে তাদেরকে বেদে বলে হয়। এই বিলাসী কি বলে? সাপুরের মেয়ে। যার কারণে তাদের প্রেম কাহিনী মেনে নেওয়া হয় না এবং পরবর্তীতে তারা সমাজ থেকে বিতাড়িত হয়। এইখান থেকে এই গল্পটা একটা সমাজ ব্যবস্থা বা সমাজের যে বংশ পরম্পরার যে বিষয়গুলো আসছে, সে বিষয়গুলো এখানে পাওয়া যায়। এই কারণে এই গল্পটা মোট দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমি সবার প্রথমে তোমাদেরকে এই বিষয়টি একটু বলে দিলাম বা ক্লিয়ার করে দিলাম, যেন পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়। সবাইকে এতটুকু বুঝতে পারছো কিনা বলো, বা এই ধারণাটুকু তোমাদের মাথায় গেছে কিনা আমাকে একটু জানাও। বিলাসী গল্পটা দুইটা ভাগে ভাগ করা বা দুইটা বিষয়ের উপরে তুলে ধরা হয়েছে। একটা প্রেম কাহিনী, আরেকটা সমাজ ব্যবস্থা, ঠিক আছে?
এখন আমরা আস্তে আস্তে গল্পের ভেতরে যাব। গল্পের ভেতরে যাওয়ার আগে আমরা কি করি, লেখক পরিচিতি পড়ি। আমরা কি পড়বো এখন, লেখক পরিচিতি। বিলাসী গল্পের লেখকের নাম কি, তোমরা কি কেউ জানো বিলাসী গল্পের লেখকের নাম কি? আমি একটু আগেও বলেছি, তোমরা কি হচ্ছে মনোযোগ ছিল কিনা একটু বলবা। বিলাসী গল্পের লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বিলাসী গল্পের লেখক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বিলাসী গল্পের লেখক। তাহলে বিলাসী গল্পের লেখকের নাম কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র এবং সর্বকালের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক ছিলেন। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত ছোট গল্প এবং উপন্যাস, আমরা যারা হচ্ছে উপন্যাস পড়তে ভালোবাসি, বিশেষ করে এমন অনেক মানুষ আছে যারা উপন্যাস পড়তে ভালোবাসে। এবং এই যারা উপন্যাস পড়তে ভালোবাসে বা যারা উপন্যাস পড়ে, তাদের যদি সংগ্রহশালা আমরা চেক করি বা সংগ্রহশালা যদি দেখি, অর্থাৎ যারা বই সংগ্রহ করে রাখে, উপন্যাস যারা পড়ে তাদের কাছে একটা হইলেও শরৎচন্দ্রের উপন্যাস থাকবেই থাকবে। অর্থাৎ উপন্যাস লেখার জন্য শরৎচন্দ্র এতটা বিখ্যাত বা এতটা পরিচিত একজন মুখ ছিল, যার কারণে যারা উপন্যাস পড়ে তারা একটা হইলেও, মানে তার কাছে একটা বই হইলেও, শরৎচন্দ্রের একটা বই হইলেও থাকবেই থাকবে। এটা হচ্ছে অনেকটাই বলাই যায়, ঠিক আছে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লেখার জন্য বিখ্যাত ছিলেন। তার জন্মসাল কত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালে 15ই সেপ্টেম্বর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেওয়ানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এগুলো তোমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে জন্মসাল কত? 1876 সাল থেকে 1876 সালে 15ই সেপ্টেম্বর। এবং কোথায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলায়, অর্থাৎ ভারতবর্ষে বা ভারতের হুগলি জেলার দেওয়ানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় এবং তিনি মৃত্যুবরণ করেন 1938 সালে 16ই জানুয়ারি। 1938 সালে 16ই জানুয়ারি তার জীবন অবসান ঘটে বা তিনি মৃত্যুবরণ করেন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1876 সালে 15ই সেপ্টেম্বর এবং মৃত্যু হচ্ছে 1938 সালে 16ই জানুয়ারি এবং হুগলি জেলার দেওয়ানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে। এরপরে আসো, শরৎচন্দ্র মূলত উপন্যাসী, যে ঔপন্যাসিক কাদেরকে বলা হয়? যারা উপন্যাস লেখে তাদেরকে ঔপন্যাসিক বলা হয়। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক ও ছোট গল্পকার ছিলেন, অর্থাৎ তিনি তার লেখা জীবনে সবথেকে বেশি উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন এবং তিনি এই উপন্যাস লেখার জন্যই বিখ্যাত ছিলেন, ঠিক আছে। তার যে হচ্ছে কি ছিল, লেখাগুলো ছিল, সেই লেখাগুলোর মধ্যে অবহেলিত সমাজের যে অবহেলিত মানুষ, নিপীড়িত ও দুঃখী মানুষের জীবনের কথা খুব সুন্দর মতো তুলে ধরেছেন এবং বাস্তব ধর্মীয় ভাষায় উপস্থাপন করেছেন। তার যে লেখাগুলো ছিল, সেই লেখাগুলোর বৈশিষ্ট্য কি কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখার বৈশিষ্ট্য ছিল তিনি সমাজের যে অবহেলিত, এই যে আমরা যে গল্পটা এখন পড়বো বিলাসী গল্প, এইখানে বিলাসী কি একটি অবহেলিত চরিত্র, যেটা হচ্ছে সমাজের যে ব্যবস্থা বা সমাজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বা দরিদ্রের কারণে তিনি কি অবহেলিত হচ্ছেন, সেই অবহেলিত মানুষদের জন্য লিখতেন। শরৎচন্দ্র নিপীড়িত এবং দুঃখী মানুষদেরকে নিয়ে জীবন কথা কি বলতেছে জীবন কথা অত্যন্ত দরিদ্র ও বাস্তব ধর্মী ভাষায় উপস্থাপন করতেন। বিশেষ করে নারীর দুঃখ ও বঞ্চনা ও মানবিক অনুভূতি তার লেখার প্রধান বিষয়। এই কারণেই তাকে দুঃখী মানুষের কথা শিল্পী বলা হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল? সবাই যারা ক্লাস করতেছো সবাই জিনিসটা নোট করে রাখো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দুঃখী মানুষের কথা শিল্পী বলা হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দুঃখী মানুষের কি বলা হতো? কথা শিল্পী বলা হতো। ক্লাসে কি আপনারা আছেন? একটু ক্লাসে মনোযোগী হইতে হবে, হ্যাঁ। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দুঃখী মানুষের কি বলা হতো? কথা শিল্পী বলা হতো। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল হচ্ছে দুঃখী মানুষের কথা শিল্পী, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হতো? দুঃখী মানুষের কথা শিল্পী বলা হতো। ক্লিয়ার সবার? তাহলে আমরা এখানে কয়েকটি এমসিকিউ পাইছি। জন্মসাল, জন্মের অঞ্চল, মৃত্যুসাল, এরপরে কিসের জন্য বিখ্যাত ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার বৈশিষ্ট্য এবং তাকে কি বলে ডাকা হইতো, ঠিক আছে। ক্লিয়ার? এরপরে যাও। এরপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে লেখাগুলো লিখেছেন বা তার বিখ্যাত কিছু ছোট গল্প উপন্যাস আছে, যেগুলো
সেগুলো কি কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস। আমরা সবাই দেবদাস দেবদাস করি, তাই না? আমরা কিন্তু দেবদাস দেবদাস বললে আসলে একটা ভারতীয় সিনেমা আমরা অনেকেই দেখেছি, শাহরুখ খানের দেবদাস সিনেমা। এই যে দেবদাস যে সিনেমাটা, এই সিনেমাটা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস থেকে লেখা হয়েছে। এবং আমরা ইদানিং হচ্ছে বন্ধু বান্ধবের সাথে হচ্ছে আড্ডা দিতে গেলেও দেবদাস দেবদাস করে কি করি? দেবদাস দেবদাস বলে তাকে হচ্ছে ঠকায়, মানে হচ্ছে যখন কাউকে দেখি একটু বিষণ্ণ মন হয়ে গেছে তাকে বলি দেবদাস হয়ে গেছে। এই দেবদাস কার লেখা ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঠিক আছে, মনে রাখবা যে দেবদাসের লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে তার আরো লেখা ছিল শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহন, পল্লী সমাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে তার উপন্যাস, বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে মোস্ট ওয়ান্টেড উপন্যাস হচ্ছে দেবদাস। এটা সবাই মনে রাখবা যে দেবদাসের লেখকের নাম হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও তিনি শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, পল্লী সমাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠিক আছে, এরপরে তার আরো লেখা আছে কি কি? মহেশ। এরপরে তিনি আরো লিখেছেন মহেশ, অভাগীর স্বর্গ নামক ছোট গল্প। এই অভাগীর স্বর্গ যে ছোট গল্পটি আছে, অভাগীর স্বর্গ যে ছোট গল্পটি আছে, এই ছোট গল্পটি কিন্তু আমরা ক্লাস 10-এ যারা আছি, ক্লাস 10-এ অবশ্যই, আমরা যেহেতু ইন্টারে পড়তেছি তার মানে ক্লাস 10 অবশ্যই পার করে আসছি। এই অভাগীর স্বর্গ আমরা এসএসসি তে পেয়েছিলাম। অভাগীর স্বর্গ এসএসসি আমাদের পাঠ্য বইয়ে কিন্তু আছে। ক্লাস 8ম শ্রেণীতেও শরৎচন্দ্র লেখার একটা ছোট গল্প আসে, ছোট গল্প আছে, কি যেন একটা নাম মনে পড়তেছে না। ঠিক আছে, তাহলে ছোট গল্প লিখেছেন। ছোট গল্পের মধ্যে দুইটা বিখ্যাত ছোট গল্পের নাম হচ্ছে মহেশ, আরেকটা হচ্ছে অভাগীর স্বর্গ, যেটা আমরা এসএসসি তে পড়ে এসেছি অলরেডি, তাই না? এরপরে বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাস্তববাদী সাহিত্যিক ধারণার অন্যতম প্রধান প্রতিনিধি। সাধারণ মানুষের দুঃখ সুখ দুঃখকে সাহিত্যের রূপ দিয়ে তিনি বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, তাহলে এতটুকু যদি আমরা পড়তে পারি বা এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে যদি প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায়, তাহলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা একটু জানাও আমারে। সবাইকে কমেন্ট করতে হবে, ক্লাসে পোলাপাইন থাকো না, কি ধরনের কথাবার্তা। তাহলে সবার কি লেখক পরিচিতি সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। সবাই কি লেখক পরিচিতি সম্পর্কে ক্লিয়ার হইছো? আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। আচ্ছা, লিজা বলছে ক্লিয়ার। সাবিকুন নাহার যারা বলছে আমি দেখি নাই, কি দেখো নাই সাবিকুন নাহার? বলতে হবে কি দেখো না, এটা উল্লেখ করতে হবে। দেখি না, এবার কি কথা? আচ্ছা, তাহলে সবার মোটামুটি লেখক পরিচিতি সম্পর্কে ক্লিয়ার। এখন আসি আমরা চরিত্র সম্পর্কে জানবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলাসী গল্পে আমরা মোট 4টা চরিত্র পাবো। কয়টা চরিত্র? 4টা চরিত্র পাবো। চরিত্রগুলো আমি আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিলাসী, 2 নাম্বার হচ্ছে মৃত্যুঞ্জয়, 3 নাম্বারে হচ্ছে খুড়ো, হ্যাঁ খুড়ো বা জ্ঞাতি খুড়ো যেটাই বলি, এবং 4 নাম্বার যে চরিত্রটা সেটা হচ্ছে ন্যাড়া। এই 4টা চরিত্রের উপরে কেন্দ্র করে মূলত আমাদের বিলাসী গল্পটি লেখা হয়েছে। চরিত্রগুলোর নাম আরেকবার দেখে নাও, সেটা কি কি? ও আচ্ছা, দেবদাস মুভি দেখো নাই, ভালো করছো, দেখে নিও পরবর্তীতে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি করলাম, বিলাসী গল্পের যে 4টা চরিত্রের উপর বেস করে লেখা হয়েছে, 4টা চরিত্র আমরা এই গল্পে পাবো। কি কি? বিলাসী, মৃত্যুঞ্জয়, খুড়ো আর হচ্ছে ন্যাড়া। এই 4টা চরিত্র। বিলাসী হচ্ছে আমাদের গল্পের নায়িকা, মৃত্যুঞ্জয় হচ্ছে আমাদের গল্পের নায়ক, জ্ঞাতি খুড়ো হচ্ছে আমাদের গল্পের হচ্ছে একটা নেগেটিভ চরিত্র, আর ন্যাড়া হচ্ছে মৃত্যুঞ্জয়ের বন্ধু। এই 4টা চরিত্র মূলত আমরা এখানে পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে এবার চরিত্রগুলো সম্পর্কে জানবো, কোন চরিত্র কি ধরনের বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে আমরা প্রথমে বিলাসী গল্পের যে নাম চরিত্রের নাম কি? নাম চরিত্রের নাম হচ্ছে বিলাসী। এই নাম চরিত্র সম্পর্কে জানি। বিলাসী হচ্ছে আমাদের এই গল্পের নাম চরিত্র, বা তার নামের উপরে ভিত্তি করে, তার নামের উপর ভিত্তি করে আমাদের এই গল্পটি লেখা হয়েছে। রাকিব, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? রাকিব ভাই, যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে, তাহলে বিলাসী গল্পের এই বিলাসী কেমন ছিল? বিলাসী হচ্ছে কর্মনিপুণ ছিল, বুদ্ধিমতী ছিল, সেবা ভর্তি মহিলা ছিল। কি কি ছিল দেখো, কর্মনিপুণ ছিল, অর্থাৎ সে যেই কাজটাই করতো অনেক সুন্দর মতো এবং মানে দক্ষতার সাথে করতো। সে একজন বুদ্ধিমতী মেয়ে ছিল
এবং সেবাবর্তী মেয়ে ছিল। সেবাবর্তী মেয়ে বলার পেছনের যে কারণটা, সেই কারণটা জেনে নাও। সেটা হচ্ছে বিলাসীর স্বামীর নাম কি? মৃত্যুঞ্জয়, তাই না? আমরা সবাই কিন্তু গল্পের প্রথমে জেনেছি বিলাসীর স্বামীর নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় কিভাবে জানো তোমরা? মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় হচ্ছে বিষে, বিষ, সাপের বিষে। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় সাপের বিষে। সবাই একটু মনোযোগ দিবা। দেখো এই স্লাইডের মধ্যে অনেক তথ্য আছে, অনেক তথ্য মিসও হয়ে যেতে পারে, বাট আমি যখন কথা বলবো এই কথাগুলো যদি তোমরা মনে রাখতে পারো বা মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ এই কথাগুলোতেই তোমাদের এমসিকিউ প্রশ্ন আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সাপের বিষে কি হয়? মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। সাপ যখন মৃত্যুঞ্জয়কে মানে কামড় দেয় বা মৃত্যুঞ্জয়কে যখন আঘাত করে, তখন মৃত্যুঞ্জয় প্রায় 7 দিন অসুস্থ ছিল। কয়দিন? 7 দিন অসুস্থ ছিল। এই 7 দিন আমাদের গল্পের নায়িকা বিলাসী এমন ভাবে তার স্বামীকে সেবা যত্ন করেছে, এমন ভাবে তার স্বামীর খেয়াল রেখেছে, যার কারণে তাকে কি বলা হয়? সেবাবর্তী বলা হয়। সেবাবর্তী মানে হচ্ছে সেবাকেই সে তার ধর্ম কর্ম মনে করে, সেবাকেই সে কি মনে করে? তার ধর্ম এবং কর্ম মনে করা ব্যক্তিকে সেবাবর্তী বলা হয়, বা তার ব্রত বা তার শপথ হয়ে গেছিল সেবা করা। ঠিক আছে, ক্লিয়ার সবার? এরপরে সে বিলাসী কি ছিল? বিলাসী একজন বেদে মেয়ে ছিল বা সাপুরের মেয়ে ছিল। বিলাসী কি ছিল? বেদে মেয়ে বা সাপুরের মেয়ে ছিল। এটা সবার মনে রাখা উচিত, কারণ এইখানে আমাদের গল্পের যে জাতি ভেদ আছে বা জাতির বৈষম্য আছে, সেই বৈষম্যটা ফুটে ওঠে। বিলাসী একজন কি ছিল? সাপুরে মেয়ে ছিল বা বেদে মেয়ে ছিল। নাবিলা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এরপরে প্রেমের জন্য অন্তপ্রাণ। প্রেমের জন্যই যে আমি গল্পের প্রথমে বলেছি যে এই গল্পটা মূলত একটি প্রেম ধর্ম বা প্রেম কাহিনীর গল্প, যার মধ্যে হচ্ছে প্রেমের কি ছিল? প্রেমের জন্য আন্তপ্রাণ ছিল, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের জন্য তার জীবনটা পুরোটাই তিনি উৎসর্গ করে দিয়েছেন। অন্তপ্রাণ মানে হচ্ছে ত্যাগ করে দেওয়া। ঠিক আছে, হয়েছে বিলাসী থেকে সৃজনশীল আসছিল। হ্যাঁ, সৃজনশীল আসবে। যারা এখনো হচ্ছে কি বলে এটারে পরীক্ষা দাও নাই, টেস্ট পরীক্ষা এখনো দাও নাই, তারা শিওর হয়ে যাও, এখান থেকে প্রশ্ন আসার চান্স 50-50 না 70-30। ঠিক আছে, মানে 70 ভাগ প্রশ্ন আসার চান্স আছে। এই যে আমাদের রাকিব ভাইয়ের প্রশ্ন আসছিল। দেখো রাকিব ভাই, ক্লাস করার পরে তোমার বিলাসী গল্প আরো সহজ মনে হয় কিনা। ঠিক আছে, তাহলে প্রেমের জন্য তার অন্তর্বাণ ছিল, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের জন্য তার ভালোবাসা একদম টইটুম্বর ছিল। হ্যাঁ, এরপরে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় কঠোর পরিশ্রম করে তার সেবা করেছেন। এই যে আমি একটু আগে যে কথাটা বলছি, সেবা করেছিলেন। এবার মৃত্যুঞ্জয়কে বিয়ে করে মালো পরিবারে মৃত্যুঞ্জয়কে নিয়ে গিয়ে সাপ ধরা, শিকার, বিক্রি এবং ব্যবসা করান। তাহলে মৃত্যুঞ্জয়, আমরা আরেকটা তথ্য পেলাম, সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে মৃত্যুঞ্জয় কোন বংশে চলে যায়? মালো বংশে চলে যায় বা মালো পরিবার। মালো পরিবার মানে কি? মালো পরিবারকে আমরা বেদে পরিবার বলি। ঠিক আছে, বেদে পরিবারকে শুদ্ধ ভাষায় মালো বলা হয়। বেদে পরিবারকে শুদ্ধ ভাষায় কি বলা হয়? মালো বলা হয়। বেদেকে শুদ্ধ ভাষায় মালো পরিবারে বলা হয়। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে যখন বিলাসীর বিবাহ হয়, তখন মৃত্যুঞ্জয় তার বংশ ছেড়ে বা তার পরিবার ছেড়ে কি করা হয়? মালো পরিবারে চলে যায় বা বিলাসীর সাথে চলে যায়। ঠিক আছে, এই যে প্রেমের জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগটা ফুটে ওঠে। এবং মৃত্যুঞ্জয় সেখানে গিয়ে কি কি করে? এবং এই জিনিস সে হচ্ছে সাপ ধরা শিখে, সাপ বিক্রি করা শিখে, শিকড় বাকড় বিক্রি করা শিখে। ঠিক আছে, এরপরে সাপের কামড়ে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার 7 দিনের মাথায় স্বামীর শোকে সইতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করে। দেখছো কতটা ভালোবাসতো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়কে কতটা ভালোবাসতো বিলাসী। সেটা হচ্ছে স্বামী হারানোর বেদনায় সে কি করে? বিষ পান করে নিজে নিজে আত্মহত্যা করে, নিজেকে নিজে কি করা হয়? মেরে ফেলে। ঠিক আছে, তাহলে বিলাসী সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, তথ্যগুলো তো সবার ক্লিয়ার। আয়েশা সিদ্দিকা মুন, আপনাদের আচ্ছা টেস্ট পরীক্ষা অনেকেরই শুরু হয়ে গেছে, অনেকের ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সো একটু সিরিয়াস হয়ে যাও। কি দারুন সিকিউ এমসিকিউ আসবে বলে দিবেন। আচ্ছা, কি ধরনের সিকিউ এমসিকিউ আসবে বলে দিব, সমস্যা নাই। বিলাসী সম্পর্কে সবার ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে বলতে পারো। বিলাসী সম্পর্কে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, মানে জানতে চাওয়া থাকে, তাহলে আমাকে বলতে পারো, আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে বিলাসী সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে নাকি নাই? বলো, দ্রুত বলতে হবে। যত দ্রুত তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি তত দ্রুত অ্যান্সার দেবো এবং ক্লাসটা শেষ করতে পারবো। আচ্ছা, তাহলে মোটামুটি সবার ক্লিয়ার। যেহেতু কেউ কোনো প্রশ্ন করছেন না, তার মানে আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, তারপরে এরপরে যে চরিত্রটা, সেই চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় আমাদের গল্পের নায়ক চরিত্র বা বিলাসীর স্বামী। মৃত্যুঞ্জয় কে ছিল? বিলাসীর
স্বামী ছিল, বিলাসীর স্বামী ছিল। এই বিলাসীর স্বামী আপনার পিডিএফ গুলো পড়া যায় না, আপনাকে নক দিয়ে রিপ্লাই দেন না কেন? আচ্ছা, পিডিএফ গুলো আমি আপনাকে পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, তখন একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। যে গুগল স্লাইডটা শিট আছে, ওই শিটে পিডিএফ গুলো একটু সমস্যা আছে, ওগুলো ড্রাইভে আপলোড করতে হবে, তারপরে আপনাকে লিঙ্ক দিলে আপনি পড়তে পারবেন, ঠিক আছে? তো এই কারণে আমি পিডিএফ শিটগুলো যখন হোয়াটসঅ্যাপে দিয়ে দেই, তখনই সাথে সাথে ডাউনলোড করে ফেললে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে মৃত্যুঞ্জয় কেমন ছিল দেখো। মৃত্যুঞ্জয় উদার প্রকৃতির একজন মানুষ ছিল, নির্বিকার, দীর্ঘচেতা, পরোপকারী এবং ধৈর্যশীল মানুষ ছিল। দেখছো কত সুন্দর, একজন ভালো মানুষ ছিলেন, একজন ভালো ছেলে ছিল। কি কি ছিল? সে একজন উদার মনের মানুষ ছিল, সে নির্ভীক, অর্থাৎ সে কখনোই ভয় পেত না। নির্ভীক মানে কি? ভয় না পাওয়া ব্যক্তি। নির্ভীক ছিলেন, দীর্ঘচেতা, পরোপকারী এবং ধৈর্যশীল একজন ছেলে ছিল। এরপরে প্রেমিক পুরুষ ছিল, অনাথ যুবক ছিল। অনাথ যুবক বলতে এই মৃত্যুঞ্জয়ের বাবা মা কেউ বেঁচে ছিলেন না। মৃত্যুঞ্জয়ের বাবা এবং মা কেউই কি ছিলেন না? দুনিয়াতে ছিলেন না। মৃত্যুঞ্জয়ের একমাত্র যদি আপনজন বলতে তার একজন খুড়ো বা চাচা ছিল। তার কি ছিল? খুড়ো বা জ্ঞাতি খুড়ো। জ্ঞাতি খুড়ো মানে বড় চাচা। বড় চাচা ছিল, তার শুধুমাত্র একজন চাচা ছিল। তাছাড়া তার পরিবার বলতে আর কেউ ছিল না। তার পরিবার বলতে কি ছিল না? মৃত্যুঞ্জয়ের পরিবার বলতে কেউ ছিল না, সে একজন অনাথ ছিল, ঠিক আছে? আর প্রেমিক পুরুষ মানে তো আমরা জানি, কারণ বিলাসীর সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল, যার কারণেই সে তার জাত বা তার বংশ, তার পরিবার, সব পরিবার বলতে যা কিছু ছিল সবকিছু ছেড়ে সে অন্য জায়গায় চলে যায়। তো এইখান থেকে তার ভালোবাসাটার প্রমাণ পায়। এরপরে আপনজন বলতে শুধু জ্ঞাতি খুঁড়োই ছিল, ঠিক আছে? গ্রামের শেষে পোড়া বাড়িতে থাকতেন, গ্রামের শেষের দিকে, একদম গ্রামের শেষ প্রান্তে তার একটা বাড়ি ছিল, যে বাড়িটা আম বাগানের মাঝখানে ছিল। সেই বাড়িতেই সে কি করতো? একা একাই থাকতো, ঠিক আছে? আম কাঁঠালের বাগান ছিল। এইটা এমসিকিউ তো অনেক বেশি আসে, যা আমাদের মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের একটি আম কাঁঠালের বাগান ছিল, ঠিক আছে? এবং তার আয়ের দিয়েই সংসার চলতো, অর্থাৎ আম কাঁঠালের এই আম কাঁঠাল বা ডালপালা বিক্রি করে, ডালপালা মানে খড়ির দামে বিক্রি করে যেই টাকা হতো, এই টাকা দিয়ে মৃত্যুঞ্জয় চলতো, ঠিক আছে? বিলাসীকে বিয়ে করে মৃত্যুর বংশ থেকে। তাহলে এইখানে দেখো, মৃত্যুঞ্জয়ের যে বংশ ছিল, মৃত্যুঞ্জয়ের বংশ মৃত্যুর বংশ। মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের ছেলে ছিল। মৃত্যুর বংশ কিন্তু অনেক বড় একটা বংশ, ঠিক আছে? মৃত্যুর বংশ অনেক বড়। এই মৃত্যুর বংশ থেকে মালো বংশে চলে যায়, ঠিক আছে? বিবাহ করার পরে মালো বংশে চলে যায়, কিন্তু পূর্বে বংশ ছিল মৃত্যুর বংশ থেকে, সাপুরও হয়েছিল। গোয়ালের বাড়িতে খরিশ গোকরা সাপকে ধরতে গিয়ে, খরিশ কোন সাপকে ধরতে গিয়ে? আচ্ছা, মৃত্যুর বংশ থেকে সাপুরে হয়েছিল। এবং গোক্র সাপ, কি সাপ? গোকরা সাপ। আমরা সহজভাবে বলি যেটা গোকরা সাপ। গোকরা সাপ ধরতে গিয়ে সে সাপের কামড় খেয়ে মারা যান। সাপের কামড় খেয়ে কি হয়? মারা যান। আচ্ছা রাকিব ভাই, আজকে আরেকবার একটু কষ্ট করে নক দিয়েন, আমি পিডিএফ গুলো সবগুলা দিয়ে দিব, ঠিক আছে? কষ্ট করে আজকে আরেকবার একটু নক দিতে হবে, হ্যাঁ? যারা পিডিএফ পড়তে পারতেছো না বা পিডিএফ পাও নাই, আমাকে একটু নক দিও কষ্ট করে, আমি দরকার হইলে তোমাদেরকে ইনবক্সে দিয়ে দেবো, সমস্যা নাই। যদি মানে একান্তই পড়তে না পারো, সমস্যা থাকে আমার পিডিএফ গুলো পড়তে, আমাকে একটু নক দিতে হবে, আমি তোমাকে দরকার হলে তোমার ইনবক্সে আমি পিডিএফ গুলো দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে মৃত্যুঞ্জয় সম্পর্কে ক্লিয়ার কিনা বলো? মৃত্যুঞ্জয় সম্পর্কে আর কোনো জানার ইচ্ছা থাকলে বলতে পারো। তাহলে আমরা মৃত্যুঞ্জয় সম্পর্কে জানলাম, 4টার মধ্যে 2টা জানলাম। এই 2টা চরিত্র থেকে সবথেকে বেশি প্রশ্ন আসবে। এরপরে যে চরিত্রটি আছে সেটা জ্ঞাতি খুড়ো। জ্ঞাতি খুড়ো মানে আমরা একটু আগেই জানলাম, সেটা কি? কাকা বা চাচা। জ্ঞাতি খুড়ো মানে কি? কাকা বা চাচা, ঠিক আছে? মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ো মানে কাকা বা চাচা। খুড়োর প্রধান কাজ ভাইপো মৃত্যুঞ্জয় নামে কুৎসা রটনা করা। আচ্ছা, আপনার নেটে সমস্যা, আমি কি করতে পারি তাহলে? দেখো, এই জ্ঞাতি খুড়োই ছিল আমাদের এখানকার নেগেটিভ চরিত্র। এবং এই জ্ঞাতি খুড়ো মনে করতো মৃত্যুঞ্জয়ের কি ছিল? মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের একটা বাগান ছিল, তাই না? এই যে আম কাঁঠালের বাগান, এইটা মৃত্যুঞ্জয়ের পৈতৃক সম্পত্তি ছিল। আম কাঁঠালের বাগানটা মূলত মৃত্যুঞ্জয়ের কি ছিল? পৈতৃক সম্পত্তি বা বাপদাদার সম্পত্তি ছিল। কিন্তু
এই জ্ঞাতি খুড়ো মনে করতেন যে এই আম কাঁঠালের বাগানটা তার নিজের। আম কাঁঠালের বাগানটা কি এই খুড়ো মনে করতেন যে খুড়ো হচ্ছে এই আম কাঁঠালের বাগানের মালিক, মৃত্যুঞ্জয় এই বাগানের মালিক না, যার কারণে সে মৃত্যুঞ্জয়কে দেখতে পারতো না বা সহ্য করতে পারতো না। এবং মৃত্যুঞ্জয়ের নামে যত ধরনের আজে বাজে কথা আছে, যত ধরনের খারাপ কথা আছে বা হচ্ছে সমাজে কিভাবে ছোট করা যায়, সব ধরনের চেষ্টা করে করতো এই খুড়ো করতো। অর্থাৎ কুচ্ছা বা বাজে কথা রটাতো বা বলতো সবাইকে, গ্রামের মানুষদের যে সবাইকে বাজে বাজে কথা বলতো মৃত্যুঞ্জয় সম্পর্কে। এবং এই জ্ঞাতি খুড়োর কারণেই বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে বিবাহ, সে বিবাহটা সমাজে টিকে নাই বা সমাজ মেনে নিতে পারে নাই। ঠিক আছে, মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়ে অন্য অন্য পাপ করেছে। তিনি একটা কথা বলে যে আমি হচ্ছে বিলাসীর হাতে ভাত খাওয়ার পরে সে কি অন্য পাপ করেছে। মৃত্যুঞ্জয় যখন কি করে বিলাসীর হাতে ভাত খায়, এই ভাত খাওয়া দ্বারা সে বলে যে তুমি অন্য পাপ করেছো, অর্থাৎ ভাত খেয়ে পাপ করেছো, এই জিনিসটা বলেন। এরপর গ্রামবাসীদের নিয়ে তাদের উপর নির্যাতন করে, গ্রামবাসীদের কাছে বলে বেড়ান যে মৃত্যুঞ্জয় বাগানের অর্ধেক তার। দেখছো, মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক মালিক সে নিজে, এইটা সবাইকে বলে বেড়াইতো বা সবাইকে বলতো যে আমি হচ্ছে ওই বাগানের অর্ধেক মালিক, মৃত্যুঞ্জয় কেন একলা একলা আমার বাগানের ভাগটাও সে খাবে, এই জিনিসটা বলে বেড়াইতো। তাহলে জ্ঞাতি খুড়ো সম্পর্কে জানলাম। এরপরে হচ্ছে আমাদের 4 নম্বর চরিত্র, সেটা হচ্ছে ন্যাড়া চরিত্র। ন্যাড়া হচ্ছে মূলত আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাড়াই হচ্ছে কে, এই জিনিসটা অনেকবার আসতে পারে বা আসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের ন্যাড়া, অর্থাৎ আমাদের লেখকই আমাদের ন্যাড়া। লেখক তার যে এই চরিত্র কি বলে গোপন চরিত্র, সেটা হচ্ছে ন্যাড়ার মাধ্যমে প্রকাশ করেছে। এই গল্পের কথক, অর্থাৎ এই গল্পটা ন্যাড়ার মুখ থেকেই শোনানো হয়েছে, মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। মৃত্যুঞ্জয়ের সাথে একই ক্লাসে পড়তেন, ভালো বন্ধু। মৃত্যুঞ্জয়ের বন্ধুর নাম কি ন্যাড়া ছিল, মৃত্যুঞ্জয়ের বন্ধুর নাম হচ্ছে ন্যাড়া। এবং বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ ন্যাড়া হচ্ছে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর সবসময় ভালো কামনা করতেন বা তাদের পাশেই থাকতেন, এবং মৃত্যুঞ্জয়ের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে সাপুড়ে হয়ে যান। ন্যাড়াও গল্পে সেই ভাগে কি হয়, সাপুড়ে হয়ে যায়, বা মৃত্যুঞ্জয় তার বন্ধু যে পেশা বা যে কাজে নিয়োজিত হয়েছে সেও সেই কাজে নিয়োজিত হন। ঠিক আছে, যে পিডিএফটা দিব ভাই, পিডিএফ দিব, ক্লাসটা আগে শেষ করতে দাও, তারপরে ইনশাল্লাহ পিডিএফ পাবা। তাহলে আমরা কি 4টা চরিত্র সম্পর্কে জানতে পারছি কিনা বলো? সবার কি এই 4টা চরিত্র সম্পর্কে জানা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে দ্রুত। ক্লিয়ার হইছো কিনা বলো, বা কারো কোনো চরিত্র সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। তাহলে আমরা চরিত্রের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা বলার চেষ্টা করবো, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। লিজা বলছে ক্লিয়ার। এরপরে আচ্ছা, এখানে কার কার হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এটা একটু বলবা, ঠিক আছে? আচ্ছা, আখি, জি স্যার ক্লিয়ার, তাহলে আখিরও ক্লিয়ার। তাহলে মোটামুটি সবার চরিত্র সম্পর্কে ক্লিয়ার। হ্যাঁ, এরপরে দেখো আমাদের এই স্লাইডে এর পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু তোমরা বাসায় পড়বা, আমরা পিডিএফ দিয়ে দিব, আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা এটা বাসায় পড়ে দিবা। কেন বাসায় পড়ার কথা বলতেছি, কারণ এখানে হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। জ্ঞানমূলক প্রশ্ন মানে হচ্ছে তোমার সৃজনশীলের ক এবং এমসিকিউ, এইখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়লে তোমার সৃজনশীলের ক এবং এমসিকিউ হয়ে যাবে। আচ্ছা, আপনার 15 তারিখ থেকে পরীক্ষা শুরু, লিজা আপা 15 তারিখ থেকে পরীক্ষার হলে বসবেন। সবাই লিজার জন্য দোয়া করবা যেন ও একটা ভালো রেজাল্ট করতে পারে, ঠিক আছে? তাহলে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি যখন তোমাদের স্লাইডটা দিয়ে দিব তখন হচ্ছে তোমরা কি করবা, পিডিএফটা পেয়ে গেলে এটা পড়ে ফেলবা সবাই একবার করে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলার দেবান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন? এই প্রশ্নটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা লেখক পরিচিতিতে ছিল না। সেটা হচ্ছে 24 বছর বয়সে। তিনি হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র তার যে লেখালেখি বা সাহিত্যকর্মের উপর মনোনিবেশ করার জন্য তিনি সন্ন্যাসী গ্রহণ করেন। মাত্র 24 বছর বয়সে ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে চলে যান। ঠিক আছে, জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গিয়েছিল? বার্মায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? বার্মাতে গিয়েছিল। 20 তারিখ থেকে মৌয়ের পরীক্ষা হচ্ছে, 20 তারিখ থেকে পরীক্ষা, তার মানে সবারই নাকের ডগায় ঘুরতেছে বিপদ সংকেত। হ্যাঁ, একটু সিরিয়াস হও।
এবার কিন্তু টেস্ট পরীক্ষায় যারা ফেল করবা তাদের কিন্তু পরীক্ষায় অ্যালাউ করবে না। এর আগের বছরগুলোতে দেখা গেছে এরকম হয়েছে, টেস্ট পরীক্ষা একটা দুইটা তিনটায় ফেল করলেও মানে ফেল করলেও কি হইতো যে হচ্ছে 1000-2000 টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দিত বা শর্ত সাপেক্ষে পরীক্ষার হলে যাইতে দিত। কিন্তু এবার টেস্ট পরীক্ষায় ফেল করলে কিন্তু কোনো শর্ত মর্ত নাই, ডাইরেক্ট বা সামনে বছর আবার দেখা করো, এরকম একটা নোটিশ দিয়ে দিবে। সো সাবধান। তাহলে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা একটু বাসায় পড়ে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে এই স্লাইডে জ্ঞানমূলক প্রশ্ন টোটাল আমি 30টা দিছি। এই 30টা জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমরা পড়তে পারো, 30টা প্রশ্ন পড়লে তোমাদের এমসিকিউ এবং ক নাম্বার সৃজনশীলের ক দুইটাই হয়ে যাবে, ঠিক আছে? সো জ্ঞানমূলক প্রশ্নগুলো জাস্ট একবার রিডিং পড়বে, একবার রিডিং পড়লে দেখবা হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এরপর কি আছে? অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ সৃজনশীলের খ। সৃজনশীলের খ, এই সৃজনশীলের খ এইখানে যে কয়টা আছে এই কয়টা পড়লে তোমাদের সৃজনশীলের খ ও হয়ে যাবে। এবং এইখানে যদি এইটা একবার পড়তে পারো তাহলে তোমাদের গল্প সম্পর্কে আমি যতটুকু ধারণা দিলাম ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারতেছো সবাই? এখানে আমি হচ্ছে বলতেছি না, কারণ এগুলো তোমার বাসায় পড়তে হবে। তারপরে আমি দু একটা বলে দিই, যেমন এখানে বলছে 4 কোষ মানে 8 মাইল নয়, ঢের বেশি। উক্তিটি ব্যাখ্যা করো। 4 কোষ মানে 8 মাইল নয়, ঢের বেশি। উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বলছে 4 কোষ মানে যে 8 মাইলের থেকে অনেক বেশি, এইটাই বুঝাইছে। গল্প কথকের যাতায়াতের পথ দীর্ঘতর হতে বুঝাইছেন। অর্থাৎ এখানে মৃত্যুঞ্জয়ের স্কুল ছিল তার বাড়ি থেকে প্রায় 4 কোষ দূরে। মৃত্যুঞ্জয়ের স্কুল কোথায় ছিল? মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে 4 কোষ দূরে। এই জন্য তার বাড়ি থেকে যে স্কুলটা কতটা দূরত্বে ছিল বা দূরে ছিল এইটা বুঝাইতে লেখক এই উক্তিটি করে যে 4 কোষ মানে 8 মাইল নয়, ঢের বেশি। কারণ হেঁটে যেতে হইতো, হেঁটে হেঁটে যাওয়া মানে কিন্তু কি, হেঁটে যাওয়া 1 মাইল মানে হচ্ছে অনেক বেশি, হ্যাঁ তাই না? তারপরে আমার মাথায় দিব্যি রইল এসব তুমি আর কখনো কইও না, আমার মাথার দিব্যি রইল এসব তুমি আর কখনো কইও না। এই যে এই উক্তিটি করে হচ্ছে আমাদের এই উক্তিটি করে হচ্ছে আমাদের যে মৃত্যুঞ্জয় মৃত্যুর পরে বিলাসী এই উক্তিটি করে ন্যাড়ার জন্য, ন্যাড়াকে যাতে সাপ ধরার মতো ভয়ঙ্কর পেশায় নিয়োজিত না থাকে এই জন্য বলে যে আমার মাথার দিব্যি রইল, তুমি আর এসব কথা কইও না। ন্যাড়া কি বলে? ন্যাড়া হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয়। এই ন্যাড়া মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে ন্যাড়া বিলাসীকে বলে যে আমিও এই সাপ ধরার কাজটাই করব বা সাপ ধরাকে আমার পেশা হিসেবে নিব, বা তাবিজ কবজ বা গাছটা বিক্রি করাই আমি আর পেশা হিসেবে নিব। তখন বলে তোমার বন্ধু তো মারা গেছে, এখন তুমিও কি মৃত্যুর কথা চিন্তা করতেছো কিনা? এই কারণে তিনি বলে যে এই পেশা ছেড়ে দাও, আমার মাথার দিব্যি রইলো। ন্যাড়াকে বিলাসী বলে যে আমার মাথার দিব্যি রইলো, তুমি এই পেশা ছেড়ে দাও, এই পেশায় আর তুমি থাইকো না, ঠিক আছে? তারপরে সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম। উক্তিটির মাধ্যমে ন্যাড়া সাপের বিষ অব্যর্থ প্রভাব সম্পর্কে তার এই অভিব্যক্তি ব্যক্ত করেন, ঠিক আছে? পিডিএফ যাদের লাগবে একটু নক দেন, আমি পিডিএফটা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আপনারা এইগুলো কি করবেন, এগুলো বাসায় সুন্দর মতো পড়ে ফেলবেন। হ্যাঁ, এইখান থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের অনুধাবন প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অনুধাবনমূলক যে কয়টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো বাসায় একবার করে পড়ে ফেললেই হয়ে যাবে। অল্প কয়েকটা প্রশ্ন আছে, সো এই কয়টা প্রশ্ন পড়লেই মোটামুটি বলা যায় যে আপনাদের আর এক্সট্রা পড়ার দরকার নাই। এখন আমরা মূলভাবে চলে যাই। এই গল্পের যে মূল বিষয় সেই মূল বিষয়টা কি? দেখো, খ নাম্বারের জন্য মাত্র 12টা প্রশ্ন পড়তে হবে, এর থেকে বেশি পড়ার আর দরকার নেই। 12টা পড়লে ইনশাল্লাহ যদি সৃজনশীল আসে অ্যান্সার করতে পারবা, কোনো সমস্যা নাই। এবার আসি আমরা মূলভাবে। এই গল্পের মূল বিষয় কি ছিল? এই গল্পের মূল বিষয় ছিল ন্যাড়া নামের এক যুবকের জবানিতে বিলাসী গল্পটি বিবৃত হয়েছে। অর্থাৎ আমরা ন্যাড়া অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে ন্যাড়া হিসেবে উপস্থাপন করে এই গল্পটি বলেছেন এবং গল্পটির নাম দিয়েছে কি? বিলাসী। মূলত ন্যাড়া চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছেলেবেলায় ছায়াপথ ঘটেছিল। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে দুই ব্যতিক্রমধর্মী মানবীর প্রেমের গল্প। দুই ব্যতিক্রমধর্মী মানবীর। আমি কিন্তু এই ক্লাসের একদম প্রথমেই বলেছি গল্পটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রেম বা প্রেম কাহিনী, আর একটা হচ্ছে সমাজ ব্যবস্থা, তাই না? যারা ক্লাসে পরে আসছো তাদের আবারও বলে দেই এই গল্পটির দুইটা ভাগ, একটা হচ্ছে প্রেম কাহিনী
আর একটা হচ্ছে সমাজ ব্যবস্থা। ঠিক আছে, এই দুইটা প্রেম কাহিনী অর্থাৎ বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে প্রেমের ঘটনা বা প্রেমের যে তাদের যে দুজনের মধ্যকার যে ভালোবাসা, সে ভালোবাসার বিষয়টা এখানে উঠে এসেছে, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। আরেকটা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ, যেখানে মানব মানবী মানে হচ্ছে মানুষ, ছেলে মেয়ের ভালোবাসার কথা বলা হয়েছে বা প্রেম কাহিনীর কথা বলেছে। আরেকটাই হয়েছে কি অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, অনুদান, মনোবৃত্তি, পরনিন্দা, বৈষম্যমূলক আচার আচরণ, দুর্বলের প্রতি সবলের নির্যাতন, অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের বিভ্রান্তের সব বিলাসী গল্পের বিষয় চমৎকার জীবন্ত হয়ে ফুটে উঠেছে। অর্থাৎ এই যে বিষয়গুলো, অশিক্ষা, কুসংস্কার, ধর্মগোড়ামি, অনুদান, মূলভাব, বৈষম্য, আচার আচরণ, দুর্বলের প্রতি সবলের যে মানে কঠোরতা, এই সবগুলোই আমরা কি এই আমাদের যে সমাজ ব্যবস্থা আছে এই সমাজ ব্যবস্থার মধ্যে পাই। এই সমাজ ব্যবস্থার মধ্যে কি আমরা এই সবগুলোই পাই, এই সবগুলো হচ্ছে এই গল্পে তুলে ধরা হয়েছে। কুসংস্কার কোনটা? কুসংস্কার হচ্ছে এই যে বড় জাত ছোট জাত, এই এক মানে এক জাতের সাথে আরেক জাতের বিবাহ হইতে পারে না, এক বংশের সাথে আরেক বংশের ছেলে মেয়ের বিবাহ হইতে পারে না, এগুলো হচ্ছে কুসংস্কার। ধর্মীয় গোড়ামি মানে হচ্ছে হিন্দু সমাজে এখনো আমরা হচ্ছে 2025 সালে এসে 25 না 26 সালে এসেও এই জিনিসটা দেখতে পাই, হিন্দু ধর্মে এখনো এই বিষয়গুলো অনেক বেশি লক্ষ্য করা হয়। সেটা হচ্ছে বিবাহর ক্ষেত্রে দেখা যায় যে তারা কি করে, মানে যদি উচ্চ বংশ এবং নিচু বংশ এই জিনিসগুলো অনেক বেশি খেয়াল করে, তারা কিন্তু এই জিনিসটা অনেক বেশি খেয়াল করে এবং বিবাহর ক্ষেত্রে এই জিনিসটা তারা মান্য করে। তারপরে বৈষম্যমূলক আচরণ, ধনীদের একভাবে মানে ট্রিট করা হয়, গরিবদের আরেকভাবে মানে চিন্তা করা হয়, ভাবা হয়। তারপর দুর্বলের প্রতি সবলদের যে অত্যাচার, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। ক্লিয়ার সবার? ক্লাসে বলা হয়নি নাই। আর এই তবে এই যে উদ্দীপকে যে বিষয়গুলো উল্লেখ আছে, তোমাদের পরীক্ষায় আসলে এই কয়টা বিষয় থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। সবাই এই কয়টা বিষয় একটু মনোযোগ সহকারে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে আমরা উদ্দীপক এমসিকিউ সবাই জানলাম। এখন সাউন্ড ক্লিয়ার আছে দেখো, ঠিক আছে? তাহলে উদ্দীপক থেকে যদি প্রশ্ন আসে এইগুলা থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এবং এখানে দেখো একটা সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটাও আমি স্লাইডের মধ্যে দেওয়া আছে, পিডিএফটা সবাই একটু সংগ্রহ করে নাও, নিয়ে এইটা একটু পড়বা, তাহলে সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটাও এখানে দেওয়া আছে, তো তোমরা বাসায় লিখে ফেললে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বিলাসী গল্প সম্পর্কে তোমাদেরকে আর কোনো কিছু জানার আছে বা জিজ্ঞাসা আছে কিনা বলতে পারো, তাহলে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। তো আমি হচ্ছে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে দিয়ে দিব 1 নাম্বার বিষয়। আর 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে অন্য আগের ক্লাসের স্লাইডগুলো যাদের লাগবে, যে আগের ক্লাসের স্লাইডগুলো পাচ্ছি না, আগের ক্লাসের স্লাইডগুলো আমার প্রয়োজন, এরকমও যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে নক করো, তাহলে আমি দিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? রাকিব ভাই একটু নক করেন, আমি আপনাকে বাংলা সেকেন্ড পেপার স্লাইডগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।